একেবারে ডাইরেক্ট কনফ্রন্টেশন বিটুইন অভিষেক ব্যানার্জি অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট মানে হচ্ছে কি বিজেপি গভর্নমেন্ট আর কি। এবং বিজেপি গভর্নমেন্টের মধ্যে একজনকে নিয়ে তো একটা আলোচনা করেছিলাম সম্প্রতি, যেটা একেবারেই জ্ঞানেশ কুমার বা জ্ঞানেশ বাবু বা যাই হোক না কেন, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কনফ্রন্টেশন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চ্যালেঞ্জ, যে 5টা প্রশ্ন দিয়ে পাঠিয়েছিলেন 10 জনকে, তার একটিরও উত্তর দিতে পারেননি। আমাদের সৌভাগ্য যে আমরা চ্যানেলে যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, ঠিক তারপরেই সোমবার দিন সেম কোয়েশ্চেনটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মহেশতলায় তার যে স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধন করতে গেলেন, এটা 2, তো এই দ্বিতীয় স্বাস্থ্যকেন্দ্রটি যখন উদ্বোধন করতে গেলেন, তখন কিন্তু তাকে সেম কোয়েশ্চেনটা করা হয়েছে যে এই ব্যাপার, আপনি যেগুলো বলেছিলেন তার তো একটা উত্তরও দিতে পারেনি, তা আপনি বলবেনটা কি? ফলে বিস্ফোরক ছিলেন আজকে অভিষেক। এবং অভিষেকের আজকের টার্গেটটা কিন্তু জ্ঞানেশ নয়, কারণ এমন কিছু ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো মানে স্তম্ভিত হওয়ার মতন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেটা অভিষেক একবার স্ট্রেস দিয়ে বলেছিল যে এগুলো তো খুন করা হচ্ছে। এই যে বিএলওদেরকে যে বিভিন্ন কাজে চাপ দেওয়া হচ্ছে এবং এতগুলো লোকের মৃত্যু হলো, অভিষেক নিজে বলেছে যে 40 জনের মৃত্যু হয়েছে এটাকে কেন্দ্র করে, যে আমার নাম থাকবে কি থাকবে না, বা আমার চাকরি থাকবে কি থাকবে না, এই করে যে হয়েছে। তো এই 40 জনের মধ্যে 18 জন তো অফিসিয়ালি সারা ভারতই বলছে যে মারা গেছে, মানে আত্মহত্যা করেছে। তো ফলে এই আত্মহত্যার জায়গাটা থেকে অভিষেক ফের স্ট্রেস দিলেন গতকাল, এবং ফের তার জায়গা থেকে তিনি বললেন যে এভাবে চলতে পারে না। কিন্তু এবার তার টার্গেটটা কিন্তু সরাসরি কেন্দ্রীয় সরকার বা অমিত শাহর উদ্দেশ্যে, মানে অমিত শাহ তো এটা ক্রিয়েটার, এবং এটা এত ভালো বলেছেন তিনি যে এবং এত অ্যাটাকিং মুডে বলেছেন যে আমি এটাকে অভিষেকের অগ্নিবাণ বলে, গরু ছাগলও অগ্নিবাণ নাম দিয়ে কতগুলো অনুষ্ঠান করেন, সেগুলো অগ্নিবাণ না, অভিষেকেরটাই অগ্নিবাণ। এবং আপনারা ফলো করবেন এবার থেকে যে অগ্নিবাণ মানে অভিষেকের অগ্নিবাণ, এবং সেটাকে তিনি ছুঁড়েছেন। এবং এটার মধ্যে অনেকগুলো লজিক আছে। আমরা যেমন ইউটিউবার রয়েছি, সেরকম সারা ভারতের সৎ ইউটিউবার যারা অনেকেই হয়তো এনডিটিভিতে কাজ করেছেন, এবিপিতে কাজ করেছেন, যাদের মোদির আমলে চাকরি ছাড়তে হয়েছে বা চাকরি ছেড়ে দিয়েছেন বা চাকরি গেছে, তারা প্রত্যেকে মিলে কিন্তু এখন একটাই ব্যাপার, তারা দেখেছেন যে বিহারে কি কেলেঙ্কারিটা বা কি ঘটনাটা ঘটেছে, এবং সেটার পর এখন তাদের প্রত্যেকে ওত পেতে রয়েছেন, এবং প্রত্যেকে কিন্তু ব্লাইন্ডের মতন, বলতে কোনো দ্বিধা নেই, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন্ন 2026-এর নির্বাচনে যে মুখ্যমন্ত্রী হচ্ছেন সেই পথ প্রশস্ত করার জন্য যা যা বলা সম্ভব তা করছেন, এমনিও হবেন। কারণ অভিষেক ইতিমধ্যেই যেটি বলেছেন যে আমি চ্যালেঞ্জ করছি, একটি সিট বেশি পেল 2026-এর নির্বাচনে কিন্তু আমরা সেই আসন নিয়েই আসবো। and that was the অভিষেক's punch. নমস্কার, স্বাগতম, আসসালামু আলাইকুম। দেখুন, একটা ঝঞ্ঝাট তো লেগেছেই। আপনাদের কাছে কতগুলো কথা বলি। আজকে মহেশতলাতে তার স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছেন যে এটা ভালোবাসার জায়গা, এবং ভালোবাসা শুধু নয়, তিনি আরো বলেছেন, এটা তো গরিব দুঃখীর জন্য এটা অভিষেক করেছেন, এই একদম কারেন্ট ছবি, এবং তিনি বলেছেন যে সর্বস্তরের মানুষ যাতে এখানে আসতে পারে তার ব্যবস্থা আমরা করব। এবং ভারী মিষ্টি করে বলেছেন যে এটা, তিনি স্মরণ করেছেন ডক্টর বিধানচন্দ্র রায় থেকে নীলরতন সরকার ইত্যাদি ইত্যাদি। ভালোবাসা শুধু মহৎ উদ্যোগ নয়, ভালোবাসা দৃঢ় থাকে দায়িত্ববোধে ও সংকট পরিস্থিতিতে জনগণের কাজে অংশগ্রহণের মাধ্যমে। সেবাশ্রয়, কারণ এটা ওর হসপিটালিটির নাম হচ্ছে সেবাশ্রয়। তিনি লিখছেন, সেবাশ্রয় আমার সংসদীয় এলাকার মানুষের প্রতি আমার অঙ্গীকারের প্রতীক, সুস্বাস্থ্যের লক্ষ্যে তাদের প্রতি বিনম্র অর্ঘ্য, যাদের বিশ্বাসেই আমার জনসেবার
পথ চলাকে গড়ে তুলেছেন। আজ সেই ডক্টর নীলরতন সরকার, ডক্টর বিধানচন্দ্র রায়, মাদার টেরেসা, ডক্টর শম্ভুনাথ দে, ডক্টর মহিশ্রী সুশ্রুত, ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, ডক্টর রাধা গোবিন্দ কর, ডক্টর আনন্দবাই গোপাল রাও যোশী, ডক্টর মধুসূদন গুপ্ত, এদের প্রত্যেকের মূর্তিতে পুষ্পার্ঘ অর্ঘন করে আমি মহেশতলা বিধানসভার সেবাশ্রয় 2 এর শুভ সূচনা করলাম। এক্সেলেন্ট। তো ফলে এরকম একটি কাজ করার পর সাংবাদিকদের মুখোমুখি তিনি হলেন এবং তিনি পরিষ্কার সেই 5টি প্রশ্নের জায়গা থেকে আরো মারাত্মক কিছু বললেন। বলে আমরা তো বলেছিলাম যে এটা কিন্তু যে শর্ট টাইমটা দেওয়া রয়েছে সেই শর্ট টাইমের মধ্যে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা সম্ভব নয়। তো সেটাই তো খাটলো। কারণ গতকালের পত্রপত্রিকায় দেখেছেন বা আজকেরও সকালবেলা পেপারটা আমার সেভাবে পড়া হয়নি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এটাকে মানে কি বলা যায় সাপ্লিমেন্টারির মতন রিভাইজ মানে আরো এগিয়ে দেওয়া হয়েছে, আরো ডেট এক্সটেন্ড করা হয়েছে। এইবারে রগরটা জমেছে জব্বর। আপনারা জানেন না, অভিষেকের ব্যাপারটা তো পরে আসছি। এটাতে মানে এবারকার এই এসআইআর এ বিস্তর চটেছে কিন্তু বিজেপির ফ্রন্টলাইন সমস্ত নেতারা। এবং ইন্টারেস্টিং ব্যাপার, তারা চটবে কেন? তার কারণ এটা বিহার নয়, তার কারণ এটা উত্তরপ্রদেশ নয়, তার কারণ এটা অ্যাবসলিউটলি হিন্দি বলয় নয় যেখানে যেখানে এসআইআর চলছে। এই যে জায়গাগুলোর নাম বললাম, অর্থাৎ যোগীর রাজ্য বলুন বা নীতিশ কুমারের রাজ্য বলুন, প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ এসছে যে ছাটাই কাটাই চলছে, সব নাম কাটা যাচ্ছে এবং এদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নিজেরা জেতার ধান্দা করছে, যেটা দিল্লির ক্ষেত্রেও বলা হয়েছে। তো এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলা যেতে পারে যে আমাদের নিজেদের লোকেদের নাম ধাম কাটা হচ্ছে। আমি আগের এপিসোডও বলেছিলাম, ফের একবার বলছি, আমার মুসলিম বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভারতীয় মুসলিমই আমাদের রাজ্যে যা রয়েছে, আমাদের রাজ্যে যা রয়েছে তার শতাংশ হচ্ছে গিয়ে 99.9। আপনারা বমকে গেলেন খানিকটা না, যে তাহলে বহিরাগত, ওর ওইসব ফেক কথা, ফালতু কথা। হতে পারে 0.1% আসতেই পারে বাইরে থেকে, কিন্তু আবারও আপনাদেরকে বলছি যে 99.9% মুসলিমস, হ্যাঁ হতে পারে হয়তো বাংলাদেশ থেকে বহু আগে তারা চলে এসছেন ইত্যাদি ইত্যাদি, তারা তো দেশের নাগরিক। এটা তো বাদরামি ছাড়া আর কিছু না যে এখানে হিন্দুদের আসলেই তাদের নাম এনলিস্টেড করার, মুসলিম আসলে তাহলে তো দিলীপ কুমারকে প্রথম ভারতবর্ষ থেকে বের করে দেওয়া উচিত ছিল, চলচ্চিত্র অভিনেতা। যখন ভারত বিভাগ হচ্ছে এরকম একটা সিচুয়েশন, তখন পেশোয়ার থেকে রাজ কাপুর তার পুরো পরিবার চলে এসেছিল পৃথ্বীরাজ কাপুরের সঙ্গে। এবং আপনারা কি জানেন যে তারও আগে দিলীপ কুমার চলে এসেছেন? তিনি তো ইউসুফ খান, পরমানন্দে তিনি লাহোরে থাকতে পারতেন, পরমানন্দে তিনি করাচিতে থাকতে পারতেন, কিন্তু তিনি ভারতবর্ষটাকে বেছে নিলেন কেন? তার কারণটা হচ্ছে চয়েস ইজ ইয়োর্স। এটা জওয়াহরলাল নেহরুর বক্তব্য ছিল, যেটা নরেন্দ্র মোদী বা তার চেলাচা মুন্ডারা মানতে রাজি না, বা আরএসএস মরাললেস। আরএসএস তো মানে এই হিন্দুস্তান করতে চলেছেন এবং বাংলাটাকে হিন্দুস্তান বানাবার চেষ্টা করেছে, সেটা হওয়ার নয় অভিষেকের কথাতে। তবে এটা নিয়ে একটা বিস্ফোরক কিছু তথ্য আমার হাতে 2-4 দিনের মধ্যে আসবে, যদি ঝট করে মারাত্মক তথ্য আপনাদেরকে বলছি, কোন চ্যানেল এখনো পর্যন্ত দেখায়নি। প্রবীরদা পরপর 2টো এপিসোড করেছেন যে বিজেপির মধ্যে ভাঙন তো দূরস্থান, মানে সে ভয়ঙ্কর ব্যাপার, এমন কিছু ঘটনা ঘটেছে দিল্লির বা কেন্দ্রীয় স্তরে যে কোণঠাসা হয়ে গেছে XYZ। এবং এই কোণঠাসার গল্পটি আরেকটু তথ্য আমার কাছে আসলে বললি বলবো, কারণ চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া তো উচিত না, একদম পারফেক্ট নিউজ জানাবো, কিউরিসিটি যেন আপনার থাকে। তো যাই হোক, এখন এই এসআইআর এর কর্মপদ্ধতিতে আলটিমেটলি যিনি সব থেকে বড় বওয়াল করেছিলেন যে 1 কোটি লোককে বের করে দেবো, যেটা অভিষেক শুনিয়েছে যে 1 কোটি লোককে বের করে দেবো, কে বলেছেন? বলেছেন তাবর তাবর বিজেপির পশ্চিমবঙ্গ নেতা, বলেছেন শুভেন্দু, বলেছেন আপনার ডক্টর মজুমদার, বলেছেন আমাদের আরো অনেকে যারা ফ্রন্ট লাইনে থাকেন যে 1 কোটি বের করে দেবো। এখন সুকান্ত মজুমদার কি বললেন বা শুভেন্দু কি বললেন, এর থেকে বড় কথা শ্রমিক কি বললেন সেটা কথা। শ্রমিকও কিন্তু এরকম একটা হিন্ট দিয়েছেন যে 1 কোটি বাদ। কোত্থেকে সংখ্যাটা পেলেন ভাই? কি করে পেলেন ভাই?
তো আপাতত তো যা জানা যাচ্ছে 12-14 বা 17 লক্ষ, কোনোটাই প্রকাশিত হয়নি। যতক্ষণ না প্রকাশিত হয় ততক্ষণ তো ফালতু বকে লাভ নেই, এটা এক্সটেন্ড করে গেছে। তাহলে বিজেপি চটলো কেন? 1 কোটি তো বাদ দিয়ে দেবে বলেছে। অভিষেক এটা গেমটা খেলছে, মানে গতকাল যা বলেছেন, দ্যাটস ইউনিক। উনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে, এটা দেখুক, ওরা তো বলেছিল 1 কোটি বাদ দেওয়া হবে। এবং দ্বিতীয় পয়েন্টটি যেটা খুব সাংঘাতিক, যে এরা চটলেন কেন? এরা চটলেন এই কারণে, দলের অভ্যন্তরে বিশেষ করে নদিয়া জেলায়, বিশেষ করে উত্তর 24 পরগনা বনগাঁ অঞ্চল এবং উত্তরবঙ্গের বহু অঞ্চল, যেগুলো একবারে চাঙ্ক, একদম মানে মাখন ক্ষীর ইয়েদের বিজেপির, সেসব অঞ্চলে লাখ লাখ লোকের নাম বাদ গেছে যারা হিন্দু। যে ভয়টা কিন্তু, তবে এর দায় কিন্তু শুভেন্দুকে নিতেই হবে, কারণ এটা অমিত শাহ এই গেমটা খেলেছেন ঠিকই। সারা ভারতে যে গেমটা খেলতে গেছে সেটা পশ্চিমবঙ্গে তো চলে না। পশ্চিমবঙ্গের স্ট্রাকচারাল ব্যাপারটাই আলাদা। এখানে মাঝখান থেকে কোপ খেয়ে গেছে অমিত শাহর বুদ্ধিতে সব হিন্দুরা। মুসলিম ইন্ট্যাক্ট রয়েছে, কত হবে? 1500-2000 লোকের নাম বাদ যাবে যারা ঢুকেছে, আর ভাই চলে যাবে, কি আছে? কিন্তু যে মুসলিম সমাজ আছে এইসব কায়দা ফায়দা করাতে, আবারও বলছি, 120 থেকে 122টা সিট কনফার্ম ফর তৃণমূল কংগ্রেস, কনফার্ম। তো এরা কিন্তু বলছে, যেমন আমি পর বলছি, যেমন প্রথম শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে জ্ঞান দিচ্ছেন জ্ঞান বাবু, মানে জ্ঞানেশ কুমারকেই উল্টে গালাগাল করছে শ্রমিক ভট্টাচার্য, মজুন মানে কোট আনকোট বলছে যে তিনি জ্ঞানটা না দিয়ে তিনি কাজের কাজটা করুন। দিল্লিতে চিঠি লিখেছেন রাজ্য সভাপতি যে এইসব কি হচ্ছে নাকি, ঠিক মতন কাজ হচ্ছে না, ভুলভাল কাজ করছে, সমস্ত উল্টোপাল্টা হয়ে যাচ্ছে বলে উদম খিস্তি করেছেন প্রেস মিটে শ্রমিক ভট্টাচার্য, দলের প্রেসিডেন্ট। তাকে, তিনি তো বুঝে গেছেন যে হাওয়াটা খারাপ। এরপরে শুভেন্দুকে ধরা হয়েছে, শুভেন্দু আমতা আমতা করে বলছে না, মানে তিনি তো তার যোগ্যতা অনুযায়ী কাজ করবেন টনবেন ঠিকই, তবে আমরা তার কাজে খুশি না। তার মানে বাম্বুটা ঢুকেছে, বুঝতে পারছেন তো? বাঁশটা যে ঢুকেছে সেটা বুঝতে পারছেন, যে উল্টে বিজেপির 77টি আসন কোথায় গিয়ে নামবে সেটা বুঝতে পারছি। এর মধ্যে একটা মজাদার ব্যাপার হয়েছে, আপনাদের বলে ইন্টারেস্টটা বাড়িয়ে দিই। সেটা হচ্ছে সুকান্ত মজুমদার বলেছে যে আমার তো মনে হচ্ছে অভিষেক হয়তো নন্দীগ্রামে দাঁড়াতে পারে ইয়ের বিরুদ্ধে, আমাদের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আচ্ছা, অভিষেক সেখানে দাঁড়াবে বা না দাঁড়াবে এটা সুকান্ত বলার যৌক্তিকতা কোথায়? সুকান্ত বোকা না? হি ইজ ডক্টর সুকান্ত মজুমদার, হাইলি কোয়ালিফাইড। তিনি উস্কে দিয়েছেন যে যা না বাবা, দাঁড়িয়ে বাম্বুটা করে দে। অভিষেকের উপর হয়তো মনে প্রাণে ভেতরে ভেতরে একটুখানি তার একটু হৃদয়ের উপর তার আস্থা রয়েছে যে অভিষেক যদি দাঁড়ায় এবারে গেছে এই শুভেন্দুটা, মানে মনে প্রাণে যে আপত্র বিধায়ক, এদেরও তো খেয়েও কি, প্রত্যেকের সময় প্রত্যেকের খেয়েও কি। আপনারা তো শুনেছেন যে অলরেডি দিল্লি থেকে অর্ডার এসছে যে তৎকাল বিজেপি হারাও। এটা তো বিস্ফোরক কিছু তথ্য আনবো, এখনো পর্যন্ত এটা থাক। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা খুব ইন্টারেস্টিং। এই যে এতগুলো লোক মারা গেল, তার কৈফিয়তের জায়গাটা ক্লিয়ার নয় এবং সেটা অসম্পূর্ণ থেকেছে। সেই অভিষেক সেই প্রসঙ্গটা তুলেছে যে এদের মৃত্যুর দায়টা কে নেবে। দ্বিতীয় ব্যাপার, বিএলওদের উপর এমন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে সম্প্রতি সমস্ত গদি মিডিয়া এবং খবরের কাগজগুলো সবই তো মোদিপন্থী, তারা সব লিখেছেন এই তো নির্বাচন কমিশন বলেছে যে প্রত্যেকে 6,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে, মানে এই যে কাজে, এটা অভিষেক বলেছেন গতকাল, যে যারা এই বিএলওর কাজ করছে তাদের ব্যাপারে নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার, তিনি বলেছেন প্রত্যেককে 6,000 টাকা করে অতিরিক্ত দেওয়া হবে। আচ্ছা, 6,000 টাকা করে দেওয়া হবে তাদের এই অতিরিক্ত পরিশ্রমের জন্য, কঠোর পরিশ্রমের জন্য। সেটা নাকি সম্প্রতি বলা হয়েছে যে 6,000 না, ওটা 12,000 টাকা দেওয়া হবে। আচ্ছা, এই যে লোকগুলো মারা গেল, এটা গার্ড করার জন্যই নির্বাচন কমিশন থেকে কথাটা বলা হয়েছে, ধরে নিচ্ছি, মানে আপনাদেরকে বলি ধরে নিচ্ছি যে পত্রপত্রিকার কথা অনুযায়ী, মানে গদিওয়ালাদের কথা অনুযায়ী তারা বলছেন যে 6,000 টাকাটা 12,000 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ কিনা দেখো কত টাকা দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন 1 পয়সাও দিচ্ছে না, টাকাটা দিতে হবে যে স্টেটে এরা এসআইআর এর কাজ করবে সেই স্টেটের গভর্নমেন্ট। অর্থাৎ বিহারে কাজ করলে নীতিশ কুমারকে দিতে হবে, এখানে কাজ করলে মমতাকে দিতে হবে। 6,000টা 12,000, এবং এদের যে চিফ, মানে মাথায় বসে থাকা চিফ অফ এসআইআর ডিপার্টমেন্টাল,
তার 12,000 টাকা হচ্ছে গিয়ে স্পেশাল যে তিনি বেনিফিট পাবেন, সেইটা কিন্তু 18,000 টাকা হচ্ছে। বলে এরা ফলাও করে দেখেছে, দেখো এত টাকা দেওয়া হচ্ছে তা সত্ত্বেও এরা সুইসাইড করছে, এই করছে সেই করছে। বিস্ফোরণটা ঘটিয়েছে কিন্তু অভিষেক বলছে এটা মিথ্যে কথা। এই যে খবরটা ছাপানো হয়েছে এটা 2রা অগাস্ট, কোট আনকোট, আমার ভুল হতে পারে, এটা 2রা অগাস্ট 2025, অর্থাৎ 3 মাস আগের একটি খবর যেটা অলরেডি প্রকাশিত। সেই খবরটিকে কারেন্ট অ্যাফেয়ার্স করে এই মৃত্যুটাকে গার্ড করার জন্য ছি 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 ছি, আমি সাংবাদিক হিসেবে লজ্জা বোধ করছি যে তারা বলছে মরেছে তো কি হয়েছে, মানে এটা বলেনি। এই দেখুন না, 6,000 টাকা তাদেরকে দেওয়া হচ্ছে, 6,000 টাকা বাড়িয়ে 12,000 টাকা করা হচ্ছে, অর্থাৎ বিরাট টাকা পাচ্ছে। এটা বহু পুরনো খবর, অগাস্ট মাসের খবর। 3-4 মাস বাদে সেটাকে পাবলিসাইজ করছে ফের, রিপিট, হ্যাঁ, এনআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেটাকে পাবলিসাইজ করছে ফের গদি মিডিয়া। কি নোংরামি চলছে চিন্তা করতে পারে। তো এগুলো নিয়ে কিন্তু অভিষেকের আজকের ব্যাপার স্যাপার আরো বিস্ফোরক, একটা বিরতিতে যাচ্ছি, কিন্তু আরো বিস্ফোরক কিছু ব্যাপার তিনি বলেছেন, তার মুখ থেকেই আমরা শুনবো, এবং তার মুখ থেকে শুনলে আপনারা খুশি হবেন। একেবারে সরাসরি অ্যাটাক টু অমিত শাহ, এবং সেই অগ্নিবাণগুলো কি আমরা শুনবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে এসে আপনাদের সঙ্গে আলোচনা করব, সঙ্গে থাকুন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। আমরা দেখে নেব যে এক্স্যাক্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন গতকাল, তার একটি অংশবিশেষ আমরা দেখে নেব। প্লিজ অনির্বাণ যদি একটু পাই। সরকারের দায়িত্বে থাকি বা প্রধান হই বা কোনো রকম কোনো সরকারের কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় থাকি বা শাসক দলের নেতা হই, আমি ডিসকাশন এড়িয়ে যাব কেন? আমার যখন কিছু বলার থাকবে না, আমার কাছে যখন প্রশ্নের উত্তর থাকবে না, তখন আমি এড়িয়ে যাব। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। মানুষের মৃত্যুকে তাদের তো ড্রামা বলছে বেসিক্যালি। তো মানুষ ঠিক করুক, এর তো কিছু যায় আসে না। গত 7 বছরে বিশেষ করে জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে একটু বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন তো বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছে। আমি আপনাদের একটা হিসাব দিতে পারি, যে গত 7 বছরে কেন্দ্রের সরকার আমাদের রাজ্য থেকে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে কত টাকা তুলে নিয়ে গেছে। এবং এই তথ্যটা সবাই নোট ডাউন করুন। 2017-2018 অর্থবর্ষে জিএসটি আর ডাইরেক্ট ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্স আর জিএসটি মিলিয়ে, তার সাথে কর্পোরেট ট্যাক্স রয়েছে, প্রায় 63,407 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট থেকে তুলে নিয়ে গেছে। মানে বাংলার মাটি থেকে 63,407 কোটি টাকা। এটা 2017-18 ফিনান্সিয়াল ইয়ার অর্থবর্ষ নিয়ে গেছে। 800 আবার 04 821 কোটি টাকা। এটা তারপরেও বাংলার 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে। আপনারা প্রশ্ন করবেন, বিজেপি নেতাদের প্রশ্ন করবেন? আমি হিসাব দিচ্ছি, ওরা আসুক না। গত 4 বছরে ক টাকা মানরেগার ছেড়েছে? 2,64,00,000 জব কার্ড হোল্ডার রয়েছে, যাদের জীবন জীবিকা এই 100 দিনের কাজের উপর নির্ভরশীল।
আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? ত্রিপুরা তো বাংলার বর্ডার, ত্রিপুরা তো বাংলাদেশের বর্ডার, মেঘালয় তো বাংলাদেশের বর্ডার, মিজোরাম তো বাংলাদেশের বর্ডার। বিজেপি নেতারা বলছে 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি। কত পড়াশোনা করেছে আমি জানি না, আর কে এদের ইনফরমেশন সাপ্লাই করে আমি তা নিয়েও ভিতরে ঢুকছি না। 1 কোটি রোহিঙ্গা। আচ্ছা, রোহিঙ্গা যদি বাংলায় আসে তাহলে হয় অরুণাচল হয়ে আসতে হবে। মায়ানমারের সাথে তো বেঙ্গল বর্ডার শেয়ার করে না, মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। এই 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্য এসআইআর হচ্ছে না, তাহলে বাংলায় হচ্ছে কেন? আপনার ইন্টেনশন কি? আপনার ইন্টেনশন যদি ইনফিল্ট্রেশন আটকানোই হতো, অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে তাদের চিহ্নিত করে রিপোর্ট করাই হতো, তাহলে আগে তো যেখান দিয়ে ঢুকছে আপনারা সেখানে ঢুকবেন। এই যে ক্যাম্পটা হয়েছে, আপনাকে যদি ক্যাম্পের ভিতরে যেতে হয় মেন ডোর দিয়ে যেতে হবে। এই মেন ডোর হচ্ছে এই 4টে রাজ্য, সেখানে না ঢুকে আগে আপনি চলে যাচ্ছেন ইসিজি ডিপার্টমেন্ট, পারবেন না। লজিকটা তো বলতে হবে। এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে, বলছে বিরোধীরা ড্রামা করছে। ভাই কিসের বেসিসে? আপনাকে তো বলতে হবে আপনি বাংলায় করুন। বুঝলেন তো চ্যালেঞ্জ গুলো কাকে? সরাসরি অমিত শাহকে। এইবারে মোক্ষম কিছু কথা বলি, যে এই যে মৃত্যুগুলো নিয়ে নরেন্দ্র মোদী বলেছেন ড্রামা হচ্ছে, ছি 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 ছি, এটা যদি সত্যি তিনি বলে থাকেন, কারণ আমরা খবরের মাধ্যমে যেটা জানতে পেরেছি, তাহলে তো মানে ভাবতে হবে যে কি করে বললেন তিনি, তাতে করে রিয়াকশন কি হলো, কি রিয়াকশন হলো? সারা মানে বিরোধী দল প্রত্যেকে বেরিয়ে প্রেসের সামনে বলল যে সব থেকে বড় ড্রামাবাজ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, তার থেকে বড় ড্রামাবাজ কেউ আছে? সেটা বলেছেন আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে প্রত্যেকে বেরিয়ে বললেন যে সব থেকে বড় ড্রামাবাজ তো নরেন্দ্র মোদী, তার থেকে বড়। ভালো লাগলো কথাটা শুনতে। আজকে অভিষেক যেভাবে একটা বাচ্চা ছেলে, তার 40 বছর বয়সও হয়নি, এখনো হতে দেরি আছে, যেভাবে একটার পর একটা গান পয়েন্টে দাঁড় করে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে বিদ্ধ করলেন, লজ্জা লাগলো না? তো এই যে লজ্জার জায়গা থেকে চ্যালেঞ্জটা ছুটছেন একটার পর একটা, সেখানে হাত জোর করে মাথায় কাপড় দিয়ে বসে থাকতে হবে। ফলত আপনাদের একেবারে শেষ পার্টে গিয়ে বলি, এসআইআর জমে গেছে দাদা, বিশ্বাস করুন, বিশ্বাস করুন জমে গেছে। আপনারটা হয়েছে তো, করেছেন তো, ঝাড়ের খাতায় কারা ঢুকছে জানেন তো? মানে আমার তার জন্য দুঃখ হয়, তার জন্য প্রতিবাদ জানাতে হয়, কারণ তারা আমারই মতো বা আমাদের পরিবারের মতন, তারাও বাংলাদেশ থেকে আগত, উদ্বাস্তু। তাদের মধ্যে মতুয়াদের একটা বিরাট সংখ্যা, যেটা অসীম সরকার খেপে বোম হয়ে এখন যা মুখে আসছে তাই বলছেন। এই যে উদ্বাস্তু হিন্দু, তাদের ঝাঁটাঝাট নাম কাটা গেছে, তারা কাঁদছে বসে বসে, আত্মহত্যা করছে, যে তাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিলে এখন তো চলছে এমন সমস্ত মানে উপদ্রব বাংলাদেশে, যে এখন একটা হিন্দু ঢুকলে তার কি হালটা হবে সেটা তো তারা বুঝতে পারছে। তো এইটার জন্য তো দায়ী অবশ্য মোদী, ছেড়ে দিন, প্রসঙ্গ তিনি তুলেছেন। সুতরাং হাহাকার লেগে গেছে উত্তরবঙ্গ থেকে শুরু করে এন্টায়ার নদিয়া, কারণ নদিয়াতে ম্যাক্সিমাম এই মতুয়া বা এই গোষ্ঠীয় মানুষ রয়েছে, এবং তার সঙ্গে বনগা, ঠাকুরবাড়ি ইত্যাদি। ঠাকুরবাড়ির ঠাকুর মশাই বলে আওয়াজ দেওয়া হয়েছে যাকে, শান্তনু ঠাকুর, তিনি লন্ডনে গিয়েছিলেন বেড়াতে, ফলে তাকে মামাসি করে ছেড়ে দিচ্ছে ওই এলাকার লোকেরা। গিয়ে খবরটা দেখছেন কোথাও? কেউ খবরটা দেখাচ্ছে? ফলে একটি কথা বলি, যে একটা আশার বাণী জাগতে পারে টুকটুক টুকটুক করে। আরএসএস খুব চেষ্টা করছে, আরএসএস চাইছে যে গেরুয়াকরণ করবেন সারা ভারতবর্ষকে, এবং তার জন্য যারা যারা বাধাপ্রাপ্ত হবে, আপনারা ভাবছেন যে শুভেন্দু বা এদেরকে ছাটাই কাটাই করছে মানে আরএসএস ভারী ভালো, কত ভালো কি বৃত্তান্ত তাদের নিয়ে আমি ইতিহাসের পাতা খুলবো। আরেকটা তথ্য আমার কাছে আসুক, আরেকটি তথ্য, বিস্ফোরক ঘটনা শোনাবো, বিস্ফোরক, এত বড় চ্যালেঞ্জ দিয়ে আজকের মতো শেষ করছি অনুষ্ঠান। ভালো থাকবেন, নজরে রাখুন, এগিয়ে থাকুন এবং দমদার হয়ে থাকুন। বাঙালির এখন কিন্তু জাগার পালা, কারণ বাঙালি যদি আজকে সরে যায়, একটা ভুল যদি হয়, তাহলে হিন্দি ভাষী মারোয়ারিদের আন্ডারে চলে যাব আমরা।
ভাবছেন তো, নাকি রোজ আমি বকবক করছি আপনারা শুনছেন? দয়া করে শুনবেন, প্রত্যেকে শেয়ার করুন অ্যান্ড শেয়ার করুন। শেষ করছি, নমস্কার, আদাব।